গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত, ইসির অনুরোধে স্থগিত করা হলো উত্তরাঞ্চল সফর। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। প্রার্থিতা ফিরে পেতে আপিলের নিষ্পত্তি শুরু হবে আজ থেকে। 5 দিনে ইসিতে জমা পড়েছে 645টি আবেদন। নির্বাচন কমিশনের নিবন্ধিত 60টি দলের মধ্যে অংশ নিচ্ছে না 9 দল। সাংগঠনিক দুর্বলতা ও প্রার্থী সংকটে বড় দলের বিকল্প গড়ে উঠছে না, অভিমত বিশ্লেষকদের। ক্ষমতাসীন দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। রিয়েল রাজনৈতিক দলের যেরকম কার্যক্রম কর্মকাণ্ড দেখা যায়, তাদের মধ্যে ওই কর্মকাণ্ডটা দেখা যায় না। ব্যাটারি চালিত রিকশা যেন রাজধানীর গলার কাটা। বুয়েটের উদ্ভাবিত ই রিকশায় পরিত্রাণ দেখছেন অনেকে। যাত্রীর নিরাপত্তায় যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। ইজি বাইক যেটা ছিল সেটাকেই বরং আমরা মডার্নাইজেশন করেছিলাম, যাতে ওইটা একটু সেফার হয়, আর একটু মোর এফিশিয়েন্ট হতে পারে, ব্রেকিং সিস্টেমটা আরও সেফার এবং এফেক্টিভ হতে পারে, সেগুলো আমরা করেছি। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানোর নিয়মে বড় পরিবর্তন। নগদ বা চেকে অর্থ পাঠালে গুনতে হবে বাড়তি 1% ট্যাক্স। ডিজিটাল মাধ্যমে মিলবে ছাড়। শহরের ব্যস্ততা ঝেড়ে ফেলতে কক্সবাজার ও রাঙামাটিতে পর্যটকের ভিড়। কেউ সমুদ্রের নীল জলে ভাসিয়ে দিচ্ছেন ক্লান্তি, অনেকে প্রশান্তি খুঁজে নিচ্ছেন পাহাড়ে। আঁকা পাকা পথ, তারপরে চারপাশে পাহাড়, এগুলো অনেক ভালো লাগছে। এত মনোরম পরিবেশ, এত ভালো লাগতেছে, অন্যরকম। খুব সুন্দর একটা এলাকা, অ্যাকচুয়ালি আমাদের খুব ভালো লাগতেছে। আমি এখানে আছি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর পদটি শূন্য হয়। বিএনপি মহাসচিব জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যান করা হয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে মহাসচিব জানান, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেন তার ছেলে ও তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিদেশে থেকেই দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান। আগামী যে সময়টা আসছে, এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। 17 বছরের বেশি সময় যুক্তরাজ্যে থাকার পর গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত হন তিনি। তারেক রহমান দেশে ফেরার 5 দিন পর 30 ডিসেম্বর ইন্তেকাল করেন মা খালেদা জিয়া। তার মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসনের পদটি শূন্য হয়ে পড়ে। দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের শূন্য পদে দায়িত্বপ্রাপ্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব অপেক্ষার অবসান ঘটে শুক্রবার রাতে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তারেক রহমানকে। গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। বৈঠকে 11 জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। মির্জা ফখরুল জানান, নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে
বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। 1988 সালে প্রাথমিক সদস্য পদ আর 2002 সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। 2009 সালে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ইসিতে 5 দিন ব্যাপী কার্যক্রম শেষে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে 645। শুক্রবার শেষ দিনে ছিল প্রার্থীদের আপিলের হিড়িক। কুমিল্লা অঞ্চলে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে একাধিক আপিল জমা পড়েছে। এদিন আব্দুল আওয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল হয়েছে। প্রার্থীদের অনেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপত্তি আছে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার বিদ্যমান কয়েকটি বিধান নিয়েও। আজ থেকে শুরু হচ্ছে আপিল নিষ্পত্তি কার্যক্রম। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিদের নির্বাচন কমিশনে আপিলের শেষ দিনটি ছিল সকাল থেকেই কর্মব্যস্ততায় ভরা। আবেদনকারীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। 10টি অঞ্চলভিত্তিক বুথে প্রার্থিতা ফিরে পেতে আবেদনকারীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। ছোটখাটো ইসলামী দলগুলোর প্রতি আমি দেখলাম যে জেলা রিটার্নিং কর্মকর্তাগুলোর যারা আছেন তাদের প্রতি কোনো দৃষ্টি নাই। রিটার্নিং অফিসার থেকে শুরু করে সবাই আমাদের সাথে পক্ষপাতিত্ব করছে। ছোট ছোট দলদেরকে মনে হচ্ছে বেশি ঘায়ল করতেছে তারা। ভুল সংশোধনের সুযোগ থাকায় সন্তুষ্ট অনেকে, তবে অধিকাংশ আবেদনকারী হয়রানির অভিযোগ করেন। মেহনতি মানুষের কথা বলি, তাদেরকে ওনাদের গায়ে খুব আর কি অ্যালার্জির মতো লাগে। আর ওই বড় লোকদের সুবিধা আর গরিব মানুষের বা সাধারণ লোকের পক্ষে পক্ষপাতিত্ব করা। স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনের বিধান নিয়েও ক্ষুব্ধ কেউ কেউ। অবশ্যই ঋণ খেলাপিদের বিষয়গুলোকে একবারে কঠিনভাবে দেখতে হবে। ছোট দলগুলোকে গুরুত্ব কম দিচ্ছে, ছোটখাটো সাধারণ ভুলকেই তারা প্রাধান্য দিয়ে বাদ করে দিচ্ছে। প্রার্থিতা বাতিলে আপিল করেন অনেক আবেদনকারী। হলফনামায় মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন জামাতের প্রার্থী। পাল্টাপাল্টি প্রার্থিতা বাতিলের আপিল করেছেন এনসিপির হাসনাত আবদুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সি। হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আপিল হয়েছে, আবার হাসনাত আবদুল্লাহর যে উনিও আবার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আপিল করেছেন মুন্সি সাহেব। আর ফেনী 3 আসনে শুধু কেবল আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে আপিল হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে দেখা করতে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। আজও অনেক প্রার্থী ছিলেন যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি, তারাও আসেন ইসিতে। সন্ধ্যাতেও আবেদনকারীদের পদচারণায় মুখর নির্বাচন ভবন প্রাঙ্গণ। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের কথা বলা হয়েছে যে 1%-এ তার একটা ভোট মিসিং আছে। এই স্বতন্ত্র প্রার্থীর আরও কিছু ত্রুটি আছে। সে ফ্যাসিস্টের অর্থাৎ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে তার জড়িত আছে, তিনি পদধারী এবং সেটা তিনি গোপন করেছেন হলফনামায়। আমরা কোনো টাকা নিয়ে মাঠে নামি নাই, আমরা এই যে সাধারণভাবে এসেছি, আজকে জমা দিয়ে যাব ইনশাল্লাহ। আমি মনে করি যে আপিলে আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হবে। 723টি মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হলেও 5 দিনে আপিলের সর্বমোট সংখ্যা গিয়ে দাঁড়ায় 640-এর কিছু বেশি। শেষ হলো নির্বাচন কমিশনে 5 দিনব্যাপী আপিল আবেদন গ্রহণ কার্যক্রম। এরপরেই শুনানি। 9 দিনব্যাপী কার্যক্রমে দৈনিক 70টি করে আপিলের শুনানি হবে। আর এরপরেই সেই শুনানি নিষ্পত্তি শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আর সেই প্রার্থীরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের নিবন্ধিত 60টি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না 9টি দল। আবার অংশগ্রহণকারীদের মধ্যে 29টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে 1 থেকে সর্বোচ্চ 20টি আসনে। আর 100 আসনে প্রার্থী দিতে পেরেছে শুধুমাত্র 5টি দল। যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক 14 দল। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন। অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থী সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি করে উঠছে না বলেও মনে করেন তারা। লাভলি বিথির রিপোর্ট।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বিতর্ক। অংশগ্রহণমূলক ছিল না ২০১৪ ও ২৪-এর নির্বাচন। এই দুটি ভোটে অংশ নেয়নি বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো। ১৮ সালের নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনে নেই জাসদ ছাড়া ১৪ দলের শরিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ৭টি দলের মধ্যে ভোটের মাঠে নেই ৯টি দল। নতুন পুরনো ২৩টি দলের প্রার্থীর সংখ্যা ১ থেকে 10-এর মধ্যে। বিএনপি ৩৩১টি, জামায়াতে ইসলামী ২৭৬টি, জাতীয় পার্টি ২২৪টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে প্রার্থী দিয়েছে। ১০০ আসনের ওপরে প্রার্থী দিতে পেরেছে গণ অধিকার পরিষদ। তবে দলগুলোর এই হিসেব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সাথে আসন ভাগাভাগি সমীকরণে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এসব দলের বেশিরভাগেরই সাংগঠনিক ভিত্তি দুর্বল। মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে উঠছে। ক্ষমতাসীন দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে। তারপরে অনেকে নাম ফুটানোর জন্য করে, অনেকে জাস্ট একটা খেলা হিসাবে নেয় এটাকে। অ্যাটলিস্ট তো 30টা, অ্যাটলিস্ট 10% আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল। খুব দেখা যায় না আসলে। সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই নাই। 1টা, 2টা, 3টা, 4টা, এর বাইরে তো নাই। রিয়েল রাজনৈতিক দলের যেরকম কর্মকাণ্ড দেখা যায় তাদের মধ্যে ওই কর্মকাণ্ডটা দেখা যায় না। তাদের মতে দল নিবন্ধনের আগে শর্ত পূরণ করলেও একটা সময় নিয়মিতভাবে শর্তগুলো বজায় রাখে না। এরকম ধরনের রাজনীতি দলের তো কোনো লাভ হচ্ছে না, সমাজে কোনো লাভ হচ্ছে না, দেশেরও লাভ হচ্ছে না। তারা আদতে কার্যক্রম মাঠ পর্যায়ে করে কিনা যদি ভিজিট করতে থাকে 1 বছর পরও বছরে একবার করে এই সময় ভিজিট হবে, এটা একদম বিধিমালার মধ্যে যদি উল্লেখ থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা স্বেচ্ছাই হোক বা এই চাপে পড়ে হোক তাদের কার্যক্রম বা অফিস আদালত ঠিক রাখবে। এবার জোটে নির্বাচন করলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা আছে। তাই আদর্শ জনসম্পৃক্ততা ছাড়া নির্বাচন কেন্দ্রিক দল গঠনের প্রবণতা ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বলতে পারেন ঢাকায় এখন কত ধরনের রিক্সা চলে? কোনোটা পায়ে চালিত, তো কোনোটা ব্যাটারিতে। এর কোনোটি পরিচিত টেসলা নামে, আবার কোনোটির নাম অটো বা ইজি বাইক। সাম্প্রতিককালে এসব রিকশার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, যেগুলোর নেই কোনো ধরনের নিবন্ধন। নিরাপত্তাহীন এসব রিকশার থেকে মুক্তির উপায় কি? উপায় হিসেবে ই রিকশার উদ্ভাবন করেছেন বুয়েটের শিক্ষকদের একটি দল। ই রিকশার আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। রাজধানীর গলার কাঁটায় পরিণত হয়েছে ব্যাটারি চালিত রিকশা। চালক বা বাহন কারোরই কোনো প্রকার লাইসেন্স নেই কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা। প্রচলিত রিকশার সাথে যে যেমন খুশি ব্যাটারি যুক্ত করে নানান আকৃতির রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সরকারের সহায়তায় বুয়েটের 6 সদস্যের গবেষক দল একটি নতুন ধারার রিকশার নকশা তৈরি করেছে, যাকে বলা হচ্ছে ই রিকশা। প্রশ্ন এখন, প্রচলিত রিকশার থেকে কতটা নিরাপদ হবে এই ই রিকশা? বুয়েটের দলটির মতে নতুন নকশার এই রিকশা হবে সাধারণ রিকশার চেয়ে অনেক নিরাপদ। গবেষক দলের নেতৃত্বদানকারী বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ এহসান জানালেন, নতুন রিকশায় সর্বোচ্চ গতি ওঠানো যাবে ঘন্টায় 30 কিলোমিটার। পায়ে চালিত রিকশা ঢাকায় ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার গতিতে চলতে পারে, তবে তাতে মোটর লাগিয়ে 30 কিলোমিটার গতি ওঠানো হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন নকশায় 3টি চাকায় হাইড্রোলিক ব্রেক ও বিকল্প পার্কিং ব্রেক সংযোজন করার কারণে তা নিরাপদ বলে জানান এই অধ্যাপক। একটা লার্জ সংখ্যক রিকশা হচ্ছে গিয়ে প্যাডেল চালিত রিকশার মধ্যে ব্যাটারি ফিট করা, মোটর ফিট করা। একদম ক্লিয়ারলি আমরা বলতে চাই এটাকে আমরা সেফ ভেহিকেল মনে করি না। সুতরাং এটার কোনো ট্রান্সফরমেশন এই স্পিডে, আমি যদি বলি যে আসলে 30 কিলোমিটার বেগেই চলতে চাই, তাহলে এটা সম্ভব না। আর আমরা ইজি বাইক যেটা ছিল সেটাকেই বরং আমরা মডার্নাইজেশন করেছিলাম, যাতে ওইটা একটু সেফার হয়, আর একটু মোর এফিশিয়েন্ট হতে পারে, ব্রেকিং সিস্টেমটা আরও সেফার এবং এফেক্টিভ হতে পারে, সেগুলো আমরা করেছিলাম। সাধারণ রিকশায় লুকিং গ্লাস থাকে না, নেই ইন্ডিকেটর, ফলে রিকশা চালককে পেছনে তাকিয়ে দেখতে হয় কোনো যান আসছে কিনা। নতুন নকশার এই রিকশায় লুকিং গ্লাস ও ইন্ডিকেটর থাকবে। ছাউনি ও কাচের উইন্ডশিল্ডের ব্যবস্থাও রাখা হয়েছে, ফলে বৃষ্টিতে চালক ও যাত্রীদের ভিজতে হবে না। সেই সাথে স্থায়ীভাবে যুক্ত করা হয়েছে হেডলাইট।
নতুন হেডলাইটের হাই বিম, লো বিম ও ডিআরএল সুবিধা চালককে সড়কে চলাচলের সময় দেখতে এবং রিকশাটিকে অন্য যানবাহনের চালকের দৃষ্টিগোচর করতে সহায়তা করবে। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে কোন এলাকায় এই রিকশা চলবে তা নির্ধারণ করে দেবে সরকার। নিরাপত্তা নিশ্চিতে বুয়েটের নকশার বাইরে গিয়ে যুক্ত করা হয়েছে জিও ফেন্সিং প্রযুক্তি। চালকদের দেয়া হবে উন্নত প্রশিক্ষণ ও ডিজিটাল লাইসেন্স। এরই মধ্যে শুরু হয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। রিকশায় থাকবে কিউআর কোড ভিত্তিক নম্বর প্লেট। ঢাকার 4টি নির্দিষ্ট এলাকায় শুরু হয়েছে পাইলট কার্যক্রম। 1 বছরের মধ্যে এসব এলাকা থেকে সরানো হবে প্রচলিত রিকশা। এই মডেল কার্যকর হলে ধীরে ধীরে পুরো দেশেই ছড়িয়ে দেওয়া হবে ই রিকশা। ই রিকশার ক্ষেত্রে আপনি জানেন আমাদের স্থানীয় সরকার বিভাগ এই বিষয়টি বিধিমালা খসড়া করেছে, এটাও কিন্তু ফাইনাল না। তো যেহেতু ফাইনাল না, সব কিছু কিন্তু এখন আমাদের অবস্থা আছে। তো অবস্থা থাকার কারণে আমরা এই পরীক্ষামূলকভাবে চালু করেছি। মন্ত্রণালয় সিদ্ধান্ত একবার হয়ে গেছিল যে এগুলো সব উঠে যাবে, ই রিকশাগুলো সব ইন করবে, কিন্তু পরে আবার উপদেষ্টা পরিষদ থেকে যেটা জানানো হয়েছে যে না, এত মানুষকে একসাথে এইভাবে আপনারা অনিশ্চয়তার মধ্যে দিতে পারি না। এটা সেই কারণে মানবিক দিকগুলো বিবেচনা করে পর্যায়ক্রমে ফেজ আউটের কথা বলা হয়েছে। নগরবিদরা বলছেন নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি চালকদের জন্য যেন নতুন রিকশা সাশ্রয়ী হয় তাও নিশ্চিত করতে হবে। রিকশা তৈরি ও ব্যবস্থাপনায় অতিরিক্ত খরচের খড়গ যেন যাত্রীদের ওপর নেমে না আসে। সামগ্রিক ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে এই ই রিকশার ইন্টিগ্রেশন দরকার, এবং তার সাথে আমরা বর্তমানে যারা চড়ছি এবং যারা এটা চালায় সবার ভাগ্যের সাথে জড়িত। এই জন্য পুরো বিষয়টা নিয়ে আলোচনা করে এই রিকশাকে আমরা আমাদের পরিবহন ব্যবস্থায় হয়তো আমরা সেভাবে আত্মীকরণ করতে পারবো। রাস্তা থেকে প্রচলিত রিকশা সরিয়ে শৃঙ্খলা ফেরাতে এই ই রিকশা কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে তা যাচাইয়ে পাইলট কার্যক্রমের ফলাফলের দিকেই এখন দৃষ্টি সরকার ও নগরবাসীর। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। একদিকে এলপি গ্যাসের সংকট, অন্যদিকে সেই সংকটকে পুঁজি করে কিছুদিন ধরেই বাড়তি দামে বিক্রির অভিযোগ। চড়া দামে গ্যাস কিনে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার গ্যাস ব্যবসায়ীরা ধর্মঘট তুলে নিলেও স্বাভাবিক হয়নি সরবরাহ। যমুনা টেলিভিশন খুঁজে বের করেছে অতি সংকট নাকি অতি মুনাফা, কেন বাড়তি দাম রাখছেন ডিস্ট্রিবিউটররা। এদিকে রাজধানীতে লাইনের গ্যাসের সংকটও পৌঁছেছে চরমে। বিস্তারিত তথ্য উপাত্ত মশিউর অনিকের প্রতিবেদনে, আর ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে গ্যাসের সংকট। এই সংকটকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর এলপি গ্যাস ব্যবসায়ী, আর চড়া দাম গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। সংকটে গ্যাস সিলিন্ডার ব্যবসা টিকিয়ে রাখতেই বাড়তি দাম, এমন অজুহাত ব্যবসায়ীদের। এখানে এটাও যদি পূর্ব ঘোষিত কোনো পরিকল্পনা ছাড়া বা পূর্ব কোনো ঘোষণা ছাড়া এভাবে গ্যাস সংকট সৃষ্টি করে আমাদের সাধারণ জনজীবনে আসলে বিপর্যস্ত। শুনতেছি এখন আনিনি, আমার গ্যাসে এখনো যায়নি, 2-1 দিন আরো যাবো, তারপর আনতে হবে। কত টাকা দিয়ে কিনছিলেন? এটা কিনছিলাম 1600 টাকা দিয়ে। 12 লিটারে? হ্যাঁ, 12 লিটারে। যদি ফোন দিই, যদি বলে গ্যাসের দাম কম, বলে যে গ্যাস নাই। যদি বলি টাকা আছে, গ্যাস পাঠান, তাহলে গ্যাস আছে। বলে টাকা বেশি দিলে গ্যাস আছে। প্রতিদিন একটা করে। আমাদের লাগে বড় বোতল, তো এখন সিন্ডিকেটের কারণে ছোট বোতল নিয়ে আসতে হচ্ছে। ব্যবসা টিকিয়ে রাখা নাকি অতি মুনাফা, কি উদ্দেশ্য ডিস্ট্রিবিউটরদের, খতিয়ে দেখার চেষ্টা যমুনা নিউজের। রাজধানীর রামপুরার এক আবাসিক এলাকায় গ্যাসের লোকাল এক ডিস্ট্রিবিউটর 12 লিটারের এলপি গ্যাস 1300 টাকায় কিনে বিক্রি করছেন 2300 টাকায়। দাবি করলেন চালানে 1300 টাকা গ্যাসের দাম লেখা হলেও আলাদা 500 টাকা ড্যামেজ বিল, অর্থাৎ প্রতি সিলিন্ডার কেনা হয়েছে 1800 টাকায়। বোতলের জন্য খামোক্ষা ড্যামেজ, বোতল তো ড্যামেজ কিছু না, এখানে তো বোতল তো কিছু না, কিন্তু খামোক্ষা এটা ধার্য, নিলে নাও, না নিলে যাও। যেই মাল আমার দোকানে আসতো, এই মাল আমার গাদার মতো জায়গায় টেনে নিয়ে আসতে হয়। প্রশ্ন, কেন 1800 টাকার গ্যাস কিনে ভোক্তা থেকে নেওয়া হলো 2300 টাকা? তার কোনো সদুত্তর নেই এই ব্যবসায়ীর কাছে। 12 লিটারের গ্যাস আপনি 2300 টাকা কোন বিবেকে রাখতেছেন? এই গ্যাসটা কখন দেওয়া হয়েছিল সাইফুল? বদল কি দিছে? এটা আমি জাতির কাছে অবভিয়াসলি ক্ষমা চাচ্ছি, এটা আর নেক্সট টাইম আমি আশা করি হবে না। ওই ব্যবসায়ীকে নিয়ে টিম যমুনা ডিস্ট্রিবিউটর পয়েন্টে জানা যায়, এই সরবরাহকারীকে একদিন আগে ভোক্তা অধিকার জরিমানা করে 1 লাখ টাকা। এরপর সরকারের বেঁধে দেওয়া দামের থেকেও 7 টাকা কমে সিলিন্ডার বিক্রি করেন তিনি। কিন্তু বাড়তি 500 টাকার হিসাব চাইলেই তিনি বলেন ব্যবসা চালিয়ে রাখতেই এই দাম নিতে হচ্ছে। আমরা তো সঠিকভাবে পণ্য পাচ্ছি না, মূল সমস্যা তো সরবরাহ আর হচ্ছে আমদানিতে। যদি আমদানি ঠিক মতো না হয়
তাহলে তো আমরা পর্যাপ্ত গ্যাস পাচ্ছি না। আপনি সঠিক তথ্যটা গোড়া থেকে ঘেটে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনার একটা সিলিন্ডার এখন ওমেগা সিলিন্ডার আপনি একটা আপনি কই আছেন? আসেন না, আপনি শোরুমে আসেন না। স্বাভাবিক সময়ে সরকারি বেঁধে দেওয়া দামে বিক্রি করে সিলিন্ডার প্রতি আয় হয় 50 থেকে 55 টাকা। প্রতিদিন বিক্রি আনুমানিক 200 সিলিন্ডার, সেই হিসাবে দৈনিক আয় 11,000 টাকা। এই সংকটে তিনি দৈনিক সিলিন্ডার বিক্রি করেন 50টি, কিন্তু লাভ প্রতিটিতে 450 টাকা পর্যন্ত, যা দৈনিক 22,500, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে গ্যাস সংকটের সময় প্রতিদিনে লাভ দ্বিগুণেরও বেশি। 12 কেজি এলপি গ্যাসের দাম রাখা হয়েছে সরকার নির্ধারিত দাম 1300 টাকার আশেপাশে, কিন্তু বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন যাবৎ আমরা দেখছিলাম 2200 থেকে 2300 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে গ্যাসের দাম। কোম্পানির ডিস্ট্রিবিউটরদের অফিসে এসে, গোডাউনে এসে যেটা দেখতে পেরেছি, এখন এসে তারা সেই 1300 টাকার মূল্য নির্ধারণ লিখে তার পাশে বোতল ড্যামারেজ নামের একটা অঙ্ক তুলে দিয়েছে 500 টাকা, অর্থাৎ 1800 টাকায় এখনও বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাসের দাম। তদারকি করার যারা দায়িত্ব, তারাও এসে বিভ্রান্তির শিকার হচ্ছেন এই বোতল ড্যামারেজের অঙ্ক দেখে, যেটি একদমই প্রতারক চক্রের একটা প্রতারণা। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় লাইনের গ্যাস সংকটও চরমে। কয়েকদিন ধরেই মোটেই গ্যাস সরবরাহ নেই এমন জায়গাও আছে। সারাদিন থাকেই না, 12টা 1টা পর্যন্ত তো একদম থাকে না, এরপর একটু সামান্য বাড়ে, ওইটাতে কোনো রকম রান্না বান্না হয়। সকালবেলা অফিসে যাইতে কষ্ট হয়ে যায়, রাইতে বাদ করতে পারে না, কষ্ট হয়ে যায়। তবে দীর্ঘদিন যাবত এই সমস্যাটা ইদানিং একটু বেশি বাড়তেছে। অপেক্ষা করতে করতে রাত 1টা 2টা বেজে গেছে, তারপর কি করতে হয়েছে যে একটু বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসে আমরা খেয়ে ঘুমায় পড়ছি। কারসাজি ও অতি মুনাফার জন্য যারা গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে, তাদের আইনের আওতায় আনার দাবি ভোক্তাদের। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর তীব্র শীতে জবুথবু জনজীবন। বিভিন্ন অঞ্চলে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। দেশের বেশ কিছু জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাতে খুব একটা উত্তাপ মিলছে না। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। ঠান্ডা বেশি, এবার কুয়াশায় বেশি, বেড়া করা অসুবিধে, কাজকামি করা যায় না, খুব কষ্ট। এই যে শীত, অন্ধকার, বাচ্চা কাচ্চাদের খুবই সমস্যা হয়ে গেছে। দর্শক, শীতের আরও খবরাখবর জানবো। কুড়িগ্রাম থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? শাওন, আপনি খবরে যেমনটি বলছিলেন, আসলে এক কথায় যদি বলি, প্রভাব মারাত্মক আকার ধারণ করেছে। পৌষে সাধারণত এইরকম শুরু থেকে পৌষের শেষ পর্যন্ত প্রায় 1 মাস যাবৎ যে ঠান্ডার প্রকোপটা চলছে, আমি যদি একটু দেখাতে চাই, চোখ যতদূর যাবে আপনি দেখতেই পারবেন ঘন কুয়াশাচ্ছন্ন এবং হিম বাতাসে, কনকনে হিম বাতাসের কারণে কুড়িগ্রামের 16টা নদ নদীর প্রত্যন্ত চরাঞ্চল সহ গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা জানি কুড়িগ্রামে খেটে খাওয়া মানুষের সংখ্যা তুলনামূলক সবচেয়ে বেশি। এই দেখা যায় প্রায় 60 থেকে 65% মানুষ নিম্ন আয়ের শ্রেণীর রয়েছে, তারা দিন এনে দিন খেয়ে চলাচল করে। এই বৃহৎ জনগোষ্ঠী কিন্তু ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে, জনজীবনে মারাত্মক একটা প্রভাব পড়েছে ঠান্ডার কারণে। আমরা যদি একজন খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলি, তার অনুভূতিটা জানি যে ঠান্ডায় তার কিভাবে দিন চলছে। আপনার ঠান্ডায় কি রকম দিন চলছে? প্রচুর কষ্ট বর্তমান ঠান্ডায়। ঠান্ডায় কোনো কর্ম করতে পারতেছি না, আজকে শরীর টানায় না, খাবার পাই না, নিবের পাই না শীতের কারণে। সেটা কুয়াশা, আজকে 3 বছর আগে এত শীত হয় নাই, এবার প্রচুর কুয়াশা। পরিবার নিয়ে কেমন? খুব কষ্ট আছি। শীত বস্ত্র কিনছেন না কেন? না, কর্ম করবেন না পাইলে কিভাবে কিনবো? শাওন, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এইটি কুড়িগ্রামের বৃহৎ জনগোষ্ঠীর একই
কথা, কারণ কাজকর্ম করেই তাদেরকে চলতে হয়, যার ফলে এই অঞ্চলের মানুষের যে শীতের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে সেটা খুবই দ্রুহ কষ্টকর অবস্থায় দাঁড়িয়েছে। শাওন, নাজমুল, শুনছিলাম সেই দুর্ভোগের কথা, ধন্যবাদ আপনাকে। ভোলায় ঘন কুয়াশা আর তীব্র শীতে ক্ষতির মুখে পড়েছে বোরো বীজতলা। কৃষকরা জানান ঠান্ডায় তাদের বীজতলাগুলো লাল, হলুদ ও ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। ঋণ নিয়ে বীজতলা তৈরির পর এখন ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বীজতলা তৈরি না করার পরামর্শ কৃষি বিভাগের। গেল কয়েকদিন ধরেই কনকনে শীতে ভোগান্তিতে ভোলার মানুষ। দিনের বেলায় কিছুটা রোদের দেখা মিললেও রাতে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। কয়েকদিনের মধ্যে বীজতলা পরিপূর্ণ হলে শুরু হবে বোরো আবাদ। তবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বেশিরভাগ বীজতলা। সবুজ থেকে ধানের চারা হয়ে পড়ছে লাল, হলুদ ও ফ্যাকাশে বর্ণের। এতে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। ভুক্তভোগীরা জানান আরো কয়েকদিন এই আবহাওয়া থাকলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে বীজতলাগুলো। বীজতলা হালাইছিলাম, অতিরিক্ত ঠান্ডার কারণে, কুয়াশার কারণে নষ্ট হয়ে যাইতেছে। বীজতলা জ্বালা মরে যাইতেছে আর লাল হয়ে যাইতেছে। দিন লইয়া আমি জ্বালা ফালাইছি, এই জ্বালা 2বার নষ্ট হয়ে গেছে, আরেকবার ফালাইছি। এখন এবারও যদি নষ্ট হয়ে যায় স্যার, আমার দেওয়ার মতন কোনো ইয়া নেই। এই বীজ নষ্ট হইয়া গেলে শতকরা 95 জন লোক এই কৃষকে এই জমিন রুখতে পারবো না। এই জমিন পরবর্তী খিলে থাকবো। সার না দেখ, ওষুধ না দেখ, একটা পরামর্শ দেয় কৃষি যেভাবে বাঁচতে পারে, সেগুলি কিছুই দেখলাম না জীবনে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন করে বোরো বীজতলা না করার পরামর্শ কৃষি বিভাগের। এছাড়া বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখার কথাও বলছেন কর্মকর্তারা। নতুন করে যদি আমাদের বলি যে যেহেতু এখনো কিছুটা সময় আছে বীজতলা করার জন্য, অবশ্যই করতে পারবেন, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে না, এবং অবশ্যই সেটা কুয়াশা এবং ঠান্ডা আবহাওয়া অ্যাভয়েড করে। বাজার মূল্যের সাথে তেমন একটা সমস্যা হবে না। আসি চলতি বছর জেলার 7 উপজেলায় ৩,৯০৫ হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বসে থাকায় ফুল টাইম চাকরি করতে হয় না কোনো কাজ, এজন্য বেতনও মেলে 25 থেকে 40,000 টাকা। আশ্চর্যজনক হলেও বরিশাল সিটি কর্পোরেশনের 8 কর্মচারীর ক্ষেত্রে ঘটছে এমনটাই। তারাও বলতে পারছেন না কেন তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে। এই ব্যাপারে নগর কর্তৃপক্ষ সরাসরি কোনো ব্যাখ্যা দিচ্ছে না। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কক্ষের সামনে বসে থাকা ব্যক্তিদের দেখে মনে হবে তীব্র শীতে প্রশাসকের জন্য অপেক্ষা করছেন সেবা প্রত্যাশীরা। তবে আসলে তারা সবাই কর্পোরেশনের কর্মচারী। এই 8 জন গেল 8 মাস ধরে এভাবেই প্রতিদিন 9টা 5টা অফিসে বসেই থাকছেন, আবার বেতনও পাচ্ছেন। 5 মাস থেকে এখন পর্যন্ত সারাদিন এখানে বসে থাকাই, আর কোনো কাজ নেই। কারণ নাই, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই দপ্তরে এখন আছি, সেই জন্য এখানে বসে থাকি। সই করে এখানে বসি আমরা, যে আমাদের এখানে কোনো রুম টুম দেওয়া হয় না কিছু। গেল বছরের 30 এপ্রিল এক চিঠিতে বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তর, বিভাগ ও শাখার 8 কর্মচারীকে নিযুক্ত করা হয় প্রশাসকের দপ্তরে। এদের মধ্য থেকে একজন শারীরিক অসুস্থতার কারণে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। পরবর্তীতে আরও একজনকে নিযুক্ত করা হয় একই দপ্তরে, তবে তাদের দেয়া হয়নি কোনো কাজ বা বসার জায়গা। কর্মচারীরাও জানেন না এমন অদ্ভুত আচরণের কারণ। আমি আগে এলইউসি শাখায় ছিলাম, বিগত আগস্ট মাস থেকে আমাকে এইখানে বদলি করা হয়েছে। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চেয়ার টেবিল না থাকে, আমরা এখানে আমরা অবস্থান করি। খারাপ তো লাগে, তারপরেও বসে থাকে না, এটা 5টা। প্রশ্ন এড়িয়ে গিয়ে নানা যুক্তিতে বিষয়টি খণ্ডনের চেষ্টা করলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। যে দপ্তর আছে, যে সেকশন, ওই সেকশনে ন্যস্ত করা আছে এবং তাদের বিশেষ প্রয়োজনে যে কোনো জায়গায় কাজে লাগানো হয় আর কি। এখন যখন সামনে ইমার্জেন্সি কোনো কাজ আসে তখন তাদেরকে দিয়ে করানো হয়। এখন এই মুহূর্তে হয়তো আপনি যখন দেখছেন তখন হয়তো তাদের কোনো কাজ ছিল না, বা ওই অফিসে যেহেতু ভিতরে বসার জায়গা কম, এই জন্য ওরা বাইরে হয়তো বসছে। নগর ভবনের একটি সূত্র বলছে বিদায়ী প্রশাসক রায়হান কাউসার এই 8 কর্মচারীকে স্বপদে বহালের আদেশ দিয়ে গেছেন।
অথচ সেই আদেশ কার্যকর হয়নি এখনও। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য অর্থ পাঠানোর নিয়মে এসেছে বড় পরিবর্তন। এখন থেকে ক্যাশ বা চেকে অর্থ পাঠালে গুনতে হবে বাড়তি 1% ট্যাক্স। তবে ডিজিটাল মাধ্যমে লেনদেনে মিলবে ছাড়। এই নতুন নিয়ম নিয়ে প্রবাসীদের মাঝে তৈরি হয়েছে বিভ্রান্তি। আটলান্টিকের ওপারে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় 5 লাখ বাংলাদেশি বসবাস করছেন। নিউ ইয়র্ক, মিশিগান কিংবা টেক্সাস, প্রতিটি অঙ্গরাজ্যেই বাড়ছে বাঙালিদের কর্মতৎপরতা, আর তাদের কষ্টার্জিত আয়ে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বিদায়ী বছরে প্রবাসীরা প্রায় $33 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছেন, যার একটি বিশাল অংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। পরিসংখ্যান বলছে রেমিটেন্স আহরণে এখন সৌদি আরবের পরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। তবে চলতি বছরের শুরু থেকেই অর্থ পাঠানোর নতুন এক নিয়ম দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন প্রবাসীদের। আপনি ওভার দ্য কাউন্টার ইন পার্সন থেকে যদি ক্যাশ ডিলিংস করেন, সেই ক্ষেত্রে আপনার এই ট্যাক্সের আওতাভুক্ত আপনি। সেই ক্ষেত্রে যারা নন ইউএস সিটিজেন তাদেরকে 1% ট্যাক্স দিতে হবে। ইভেন যারা সিটিজেন তারাও 1% ট্যাক্স দিবেন। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড কিংবা মোবাইল অ্যাপের মতো ডিজিটাল মাধ্যমে অর্থ পাঠালে বাড়তি ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ ঘরে বসে স্মার্টফোনে অর্থ পাঠালে আগের মতোই খরচ থাকবে, বরং ব্যাংকিং চ্যানেলে পাঠালে 2.5% প্রণোদনা দিবে বাংলাদেশ ব্যাংক। আপনি ডেবিট কার্ড দিয়ে টাকা ছাড়বেন, কোনো ধরনের কোনো ট্যাক্স লাগবে না। ঠিক আছে, 1% ট্যাক্স অ্যাপ্লিকেবল না। আপনি জাস্ট এটা ফি আগের মতো দিয়েছেন, ওই ফিটাই দিবেন। এবং ডেবিট কার্ড দিয়ে টাকা ছাড়লে এটা আপনার জন্য সব দিক থেকে সেফ, কারণ কমপ্লায়েন্স একটা ইস্যু হয়। ঠিক আছে, যখন আপনি ক্যাশ ট্রানজাকশন ছাড়বেন, একটা সার্টিন অ্যামাউন্ট ছাড়লে কমপ্লায়েন্স জানতে চায় টাকাটা কোথায় পাইছেন, কিভাবে হয়েছে, কিভাবে নিয়ে আসছেন। 13 পরিবার পরিজন যারা বাংলাদেশে আছে তাদেরকে টাকা পাঠাতে এখানে $5-10 যদি এক্সট্রা ফি দিতে হয়, তাহলে আমার মনে হয় না কেউ মানে এটা পাঠানো বাদ দিয়ে দেবে। তবে কিছুটা তো বার্ডেন অবশ্যই পড়বে। অর্থনীতিবিদরা মনে করেন এ ধরনের ট্যাক্স আরোপের খুব একটা প্রভাব পড়বে না রেমিটেন্স প্রবাহে। আমেরিকা থেকে প্রচুর রেমিটেন্স বাইরে যায়, তো তারা একটা সামান্য ট্যাক্স দিয়ে দিচ্ছে এটা রাজস্ব বাড়াবার জন্য। 1% যদি খুব বেশি না, তবুও একটা নেগেটিভ ইম্প্যাক্ট। কিন্তু এতে আমাদের যে রেমিটেন্স আসছিল আমেরিকা থেকে আমাদের খুব একটা কমবে না। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে ভুল পদ্ধতিতে অর্থ পাঠালে প্রবাসীরা অজান্তেই বাড়তি খরচের মুখে পড়বেন। তাই অবৈধ হুন্ডি কিংবা ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে বৈধ ও ডিজিটাল পথ অনুসরণ করাই এখন সবচেয়ে নিরাপদ। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। শীতের নরম রোদে নীল সমুদ্রের ঢেউ আর পাহাড় ঘেরা শান্ত লেক। ব্যস্ত শহর ছেড়ে এমন প্রশান্তির খোঁজেই ছুটছেন মানুষ। কক্সবাজারের সৈকতে ঢেউ ছুঁয়ে স্বপ্ন খোঁজা আর রাঙামাটির পাহাড় ও লেকে হারিয়ে যাওয়ার আনন্দে মুখর হয়ে উঠেছে দেশের 2 জনপ্রিয় পর্যটন কেন্দ্র। খালি নেই হোটেল মোটেলগুলো। কলাতলি থেকে লাবণী পয়েন্ট, সবখানেই পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সমুদ্রের ঢেউ ছুঁয়ে দেখছেন, কেউ ক্যামেরা বন্দি করছেন স্মৃতিময় মুহূর্ত। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সৈকতে সময় কাটাচ্ছেন সবাই। দীর্ঘ মেরিন ড্রাইভও যেন পর্যটকদের আরেক আকর্ষণ। এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়। অনন্য সৌন্দর্যের টানে কেউ কেউ ছুটছেন হিমছড়ি, ইনানি ও টেকনাফের পথে। এখানে আসলে আসলে মন থেকে অনেক ভালো লাগে। এই যে ফ্রি সময় বন্ধুদেরকে নিয়ে আসলাম, অনেক ভালো লাগতেছে। এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ইনানি বিচ, সব জায়গায় আমরা কিছুদিন থাকবো। ঘুরতে আসলে মন মানসিকতা ভালো হয়, যতই খারাপ থাকুক না কেন। ছেলে পেলেতে আপনার ইচ্ছে নাই, পরীক্ষা নাই, ঘুরতে গেলে এত মানুষ, খুব বেশি মানুষ, সামনে যদি এরকম হয় আসলে আর আসা যাবে না। টেকনাফ মেরিন ড্রাইভ রোড খুব সুন্দর একটা এলাকা, অ্যাকচুয়ালি আমাদের খুব ভালো লাগতেছে, আমি এখানে আছি। এদিকে শীতের ভরা মৌসুমে পাহাড় আর হ্রদের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের ঢল নেমেছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছেন প্রকৃতির এত কাছাকাছি। বিশাল কাপ্তাই লেক, সুবলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, সুবলং বাজার, সবখানেই চোখে পড়ছে পর্যটকদের ভিড়। নৌভ্রমণ আর পাহাড় লেকের সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। চট্টগ্রাম মানে
সাগর আর পাহাড়ের একটা লীলা খেলা। আসার পথে আঁকা বাঁকা পথ, তারপরে চারপাশে পাহাড়, এগুলো অনেক ভালো লাগছে। খুব আনন্দ লাগতেছে, মজা লাগতেছে, কত সৌন্দর্য জায়গা, সব বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি। এত মনোরম পরিবেশ, এত ভালো লাগতেছে, অন্যরকম। ব্রিজটা কি অনেক আগে থেকেই তো সৌন্দর্য, এখানে আবার হচ্ছে গিয়ে বাজার টাজার আছে, বাড়ির সবাই একত্রে ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, এখানে আমাদের পরিবার সব পরিবার নিয়ে এখানে আমরা বেড়াতে আসছি। পর্যটকদের চাপে শহরের প্রায় সব আবাসিক হোটেল ও রিসোর্ট আগেভাগেই বুকিং হয়ে গেছে। শীতের এই মৌসুমে পর্যটন ব্যবসায় গতি ফেরায় খুশি ব্যবসায়ীরা। বোটের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট ব্যবস্থা করতেছি, লাইফ জ্যাকেট ছাড়া আমরা নৌযান ভ্রমণ করতেছি না। পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে পর্যটন পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। শহীদুল সুমন, যমুনা নিউজ। শেরপুরে অনুষ্ঠিত হয়েছে 200 বছরের ঐতিহ্যবাহী পৌষ মেলা। ঘোড়দৌড় সহ বিভিন্ন খেলা দেখতে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মেলায় জড়ো হয় হাজারো দর্শনার্থী। আয়োজকরা জানান, প্রতি বছর নবীনগর মহল্লার রোয়াবিলে এই পৌষ মেলার আয়োজন হয়। মেলা ঘিরে দিনভর উৎসবে মুখর ছিল পুরো এলাকা। শেরপুর থেকে সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের পাঠানো ছবিতে দেখে আসব উৎসবের খণ্ডচিত্র। এটা ব্রিটিশের আমল থেকে পাইতেছে। আমরা ছোট নাগাতে জানি যে নবীনগর মেলা, পুষ মেলা আসলে ভালো লাগে, একটা বিনোদনের একটা জায়গা, ঘোরাদৌড় হয়, বালিশ খেলা হয়, চেয়ার খেলা হয়, তো এগুলো উপভোগ করে ভালোই লাগে। আমি এখানে প্রায় 17 বছর ধরে আছি। আমার কাছে খুবই ভালো লাগে। আমি এবং আমার ফ্যামিলি সকলেই আমরা এখানে আসি এবং খুব আনন্দ উপভোগ করি। গাঙ্গি খেলা, কুস্তি খেলা, ঘোড়াদৌড় এবং বিভিন্ন আইটেমের কেনাকাটা উপভোগ করতাম। বছর শেষে এরকম একটা আয়োজন হয়। বছর শুরুতে আমরা অনেকেই ডিসেম্বরের পরে জানুয়ারিতে অনেক আনন্দ পাই। একটা পৌষ মেলার মাধ্যমে সকলে একত্র হই। চট্টগ্রামে সাইনিংয়ের পর মনে হয়েছিল লাইফের সবচেয়ে বাজে সিদ্ধান্ত। বিসিবি দায়িত্ব নেয়ার পরই বদলে গেছে সব, বলছেন চট্টগ্রাম ওয়ারিয়র্স অধিনায়ক শেখ মেহেদী। হতাশা থেকেই ফেসবুকে দিয়েছিলেন পোস্ট। অধিনায়কত্ব করাটা কঠিন মনে হচ্ছিল। যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব জানান মেহেদী। হাসান আল মারুফের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। বিপিএলের আগে যে দলটা বিতর্ক আর নানান সমালোচনার কারণে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই দলটাই শুরু থেকে চমক দেখিয়েছে, দারুণ পারফর্ম করেছে এখন পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সেই দলের অধিনায়ক শেখ মেহেদী। মেহেদী, স্বাগত আপনাকে। মাঠের পারফরমেন্স দিয়ে সব কিছু আসলে ইতিবাচক করা, বিসিবি টেক ওভার করলো, সব দারুণ একটা পারফরমেন্স সব মিলিয়ে কেমন দেখছেন এখন পর্যন্ত? না, এমন কিছু না। আপনার কন্ট্রোভার্সি সব জায়গায় হবে, এটা থাকবে, বাট আপনি যখন মাঠে ঢুকবেন মেন ফোকাস তো আপনার মাঠেই থাকে। যখন আপনারা পারফর্ম করবেন, টিমের রেজাল্ট হবে, আলটিমেটলি এটা একটা প্রকৃত জবাব দেওয়ার একটা জায়গা যে আপনি পিছনে যতই কন্ট্রোভার্সি করেন না কেন, আপনি যদি ইনফিল্ডে পারফর্ম করেন সব জায়গায় সেটা স্টপ হয়ে যায়। বিপিএলের যখন নিলাম হচ্ছিল বা নিলামের পরে বিপিএল শুরুর আগে অনেক রকম বিতর্ক ছিল, অনেক প্রশ্ন ছিল। আপনাদের মধ্যে সেই সময় আসলে কেমন আলোচনা হচ্ছিল বা কী ভাবছিলেন আপনারা সেই সময়টায়? আমিও তো নিজে ডিরেক্ট সাইনিংয়ের প্লেয়ার ছিলাম ওই টিমে, তো বাট যখন নিলামটা কমপ্লিট হয় দেন নিজের ভিতরে একটা ছিল যে ওটা কি বলবো, যে আসলে লাইফে মনে হচ্ছে কি একটা বাজে ডিসিশন নিয়েছি কিনা, এরকম একটা চিন্তা আসতেছিল। এবং আপনি একটা পোস্ট দিয়েছিলেন, পরবর্তী সেটা ডিলিট করেন, নিশ্চয়ই হতাশা থেকেই তো? হতাশা থেকে আসলে, যে তারপর না চিন্তা করছি না, খেলা তো নিজের খেলা খেললে হয়তো বা সবাই যদি ওইভাবে খেলতে পারে, বেটার করতে পারে, মানে ইমপ্রুভ করার সুযোগ থাকে। দেখছেন মিডল টুর্নামেন্টের ভিতরে এই জিনিসটা এমন হতে পারতো, বিগত বছর যেভাবে রাজশাহী করেছিল,
তা আমি বলবো যে ওই দিক থেকে যে যখন বিসিবি হ্যান্ড ওভার করে নেয়, ওর পর থেকে আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে একটা স্বস্তি কাজ করছে। নিলামে গেলে কি আরো বেশি দাম পেতেন? হ্যাঁ, ওটাই মনে হচ্ছিল। দেখেন, নিলামে যখন যাই, মানে নিলামের আগেই তো আমি ডিরেক্ট সাইনিংয়ে চলে যাই। এর আগেও আমি ডিরেক্ট সাইনিং করার পরে কয়েকটা টিম আমাকে বলতেছিল যে তুমি যদি চলে আসো আমরা তোমার আরো ভালো প্রাইস দিয়ে নিবা আর কি, কথোপকথন এইভাবে চলতে থাকে। বাট আমি তো তাদেরকে বলছিলাম যে আসলে সাইন করার পরে আর কোনো তো অপশন থাকে না, বাট এমন আর কি। বাট নিলামের দিন নিজেরে ডিসঅ্যাপয়েন্টেড লাগতেছিল নিজের প্রতি, যে আসলে হয়তোবা লাইফে কয়েকটা ডিসিশন, হ্যাঁ লাইফে কয়েকটা ডিসিশনের ভিতরে এই ডিসিশনটা হয়তোবা বাজে ছিল, বাট আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বিপিএল এখন পর্যন্ত ব্যাটে বলে আপনার পারফরমেন্সটা কেমন মূল্যায়ন করছেন? টিম ওয়াইজ খেলা হচ্ছে, আমাদের প্লেয়ার যারা আছে সবাই পারফর্ম করতেছে, এইটা নিয়ে আমার খুব ভালো লাগছে। যখন আপনি ব্যক্তিগত পারফরমেন্স থেকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনি যদি প্রত্যেকটা টিমের প্লেয়ার পারফর্ম করে, সেই টিমের জন্য খুব আশীর্বাদ হয়ে যায় যে এরকম একটা টুর্নামেন্ট যদি আপনি সবাই ফর্মে থাকে। মাশাআল্লাহ এই দিক থেকে আমি বলবো যে আমাদের ব্যাটিং বোলিং ওয়াইজ সবাই মাশাআল্লাহ ভালো পারফর্ম করতেছে, এটা টিমের জন্য ভেরি গুড সাইন। অধিনায়কত্বটা কেমন এনজয় করছেন? আমি আগে কখনো এরকম ক্যাপ্টেন্সি করি নাই, তো আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। সত্যি কথা, আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল আসলে আমি কিভাবে ডেলিভার করব। বাট আমার কাছে মনে হয় আমার এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং বিপিএলে, আমি মনে হয় আমাদের টিমে সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার, ওই এক্সপিরিয়েন্সটার দিক থেকে আমি হয়তো বা সেটা ডেলিভার করতে পারছি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। সিরিয়ার রাজধানী আলেপ্পোয় দেশটির সেনাবাহিনী ও কুর্দি বিদ্রোহীদের মাঝে এখনও চলছে ব্যাপক সংঘর্ষ। পাওয়া গেছে ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলার খবর। শেখ মাকসুদ এলাকায় চলছে সেনাবাহিনীর সামরিক অভিযান। এরই মধ্যে এলাকাটির ৫৫% নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে সিরীয় সেনারা। আশরাফিয়া এলাকাতেও চলছে হামলা পাল্টা হামলা। সেনাবাহিনী জানিয়েছে তাদের ৩ সেনা নিহত ও ১২ জন আহত হয়েছে। তাদের অভিযোগ, লড়াইয়ে যেতে অস্বীকৃতি জানানোয় ১০ কুর্দি যুবককে হত্যা করেছে সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কুর্দি বিদ্রোহীরা। অন্যদিকে এসডিএফের দাবি সরকার সমর্থিত গোষ্ঠীগুলোর গোলাবর্ষণে দেড় হাফেরে প্রাণ হারিয়েছে ১০ বছর বয়সী এক শিশু। সংঘাতের জেরে রাজধানীতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১,৬২,০০০ মানুষ। তাদের জন্য খোলা হয়েছে ১৪টি আশ্রয় কেন্দ্র। এছাড়া শনিবার রাত ১১টা পর্যন্ত বাতিল করা হয়েছে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট। এর আগে শুক্রবার যুদ্ধবিরতির ঘোষণা দেয় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। কারাকাসের তেল রপ্তানি নিয়ন্ত্রণের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে জব্দ হওয়া ৫ম ট্যাঙ্কার এটি। ট্রাম্প প্রশাসনের দাবি, ওলিনা নামের ট্যাঙ্কারটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। শুক্রবার জয়েন্ট টাস্ক ফোর্সের অভিযানে কোনো সংঘর্ষ ছাড়াই জব্দ করা হয় ট্যাঙ্কারটি। মার্কিন বাহিনীর দাবি, পূর্ব তিমুরের পতাকা উড়িয়ে যাত্রা করছিল ভেনেজুয়েলার মালবাহী যানটি, আর বহন করছিল আন্তর্জাতিক বাজারে অনুমোদনহীন নিষিদ্ধ তেল। শুরু থেকেই মার্কিন বাহিনীর নজর এড়ানোর চেষ্টা ছিল ট্যাঙ্কারটি, অভিযোগ ওয়াশিংটনের। প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবে এবার হাইপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া। নতুন প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রটির নাম অরেশনিক, যা শব্দের গতির চেয়ে 10 গুণেরও বেশি বেগে ছোড়া যায়। বহন করতে পারে 6টি ওয়ারহেড এবং একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন প্রযুক্তি নেই বলে দাবি মস্কোর। শুক্রবার ভোরে কাস্পিয়ান সাগরের কাছে কাপুস্তিনিয়ার পরীক্ষা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ওরেশনিক ক্ষেপণাস্ত্র। উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার বিমান বাহিনী। লক্ষ্যবস্তু ছিল ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্ত ঘেঁষা পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চল। রাশিয়ার দাবি, শব্দের গতির 10 গুণেরও বেশি বেগে ছোটা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা প্রায় অসম্ভব। 6টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম এটি। বিনা বাধায় 3000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে ক্ষেপণাস্ত্রটি। বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও রয়েছে এর। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 6টি ওয়ারহেড বহন করছিল। প্রতিটিতে ছিল 6টি করে সাবমিউনিশন। ফলে একসঙ্গে 6 সেট ক্ষেপণাস্ত্র ভিন্ন ভিন্ন স্থানে আঘাত হানে।
সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলা জবাবে এই আঘাত করেছে বলে দাবি রাশিয়ার। তবে কিয়েভ বলছে এমন কোনো হামলা করেনি ইউক্রেন। রাশিয়ার হামলাকে বৈশ্বিক হুমকি বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া চেয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে 2024 সালের নভেম্বরে পরীক্ষামূলকভাবে ডামি ওয়ারহেড সহ ওর্শনিক নিক্ষেপ করেছিল রাশিয়া। এবার বিস্ফোরক ওয়ারহেড ব্যবহৃত হয়ে থাকলে সেটি হবে প্রথম পূর্ণ ধ্বংসাত্মক প্রয়োগ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।